নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 ফেসবুক লাইভ। আমি সুমিতেশ, আমার সঙ্গে আজকে রয়েছে বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত। নমস্কার। বিষয়টা হচ্ছে যে লোকসভা নির্বাচন 2019 কুচবিহার এবং আলিপুরদুয়ার কেন্দ্রে প্রথম দফার নির্বাচন হবে। সময় খুবই কম হাতে, 11ই এপ্রিল নির্বাচন। সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রচারে নেমে গিয়েছে। যদিও কুচবিহারে আমরা বিজেপির ক্ষেত্রে কমই দেখছি, যাই হোক পরে আসছি সেই সব প্রশ্নে। আমরা অনেক দিন পরে বিজেপির দীপ্তিমান সেনগুপ্তকে আমাদের সঙ্গে পেলাম, তো স্বাভাবিকভাবেই প্রথম যে প্রশ্নটা ওঠে যে প্রার্থী নিয়ে বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণার হওয়ার পরেই বিজেপির মধ্যে একটা কিন্তু কোন্দল দেখা গিয়েছে, প্রকাশ্যে বিক্ষোভ দেখা গিয়েছে। কুচবিহারে আমরা সেই চিত্র দেখেছি। কি প্রতিক্রিয়া কি এর দীপ্তিমানদা? আমি প্রথমেই নমস্কার জানিয়ে আমি আপনার প্রসঙ্গে আসছি। বিজেপি দলের মধ্যে আপনারা কুচবিহারের একমাত্র কুচবিহারেই বলা যায়, কুচবিহারে যেটুকু দেখেছেন সেটা অত্যন্ত একটা তাৎক্ষণিক মানুষের অভিব্যক্তি, এবং সেটা 24 ঘন্টাও না, 7 থেকে 8 ঘন্টার মধ্যে বিষয়টা সম্পূর্ণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। মিসআন্ডারস্ট্যান্ডিং শব্দটাও ঠিক এখানেই হয় না, ভুল বোঝাবুঝিও না, বিষয়টা ছিল অনেকটা কিছুটা আবেগ। তো সেই আবেগের জায়গার থেকে মানুষ সেটাকে, মানে আমাদের যারা কার্যকর্তা তাদের সেটা বোঝানো হয়েছে। এবং তারপরে সবচেয়ে মজার ব্যাপার যে কেন আমি কথাটা বললাম, যে তার কয়েক ঘন্টার মধ্যে যখন নিশীথ প্রামাণিক আমাদের যিনি প্রার্থী তিনি আসেন ট্রেনে, যারা আগের দিন সন্ধ্যাবেলা হয়তো একটা অভিব্যক্তি তাদের ছিল, তারাই কিন্তু স্টেশনে তাকে মানে বরণ করতে গেছে, তারা মালা পরিয়েছে, আবির দিয়েছে। তো এর থেকে প্রমাণিত দুটো জিনিস। এক নম্বর, যে আমাদের দলে কোনো প্রার্থীর বা যে কোনো বিষয় সেটাতে যদি কারো কিছু অপছন্দ হয়, দলে গণতন্ত্রটা আছে বলে দলের মধ্যে তার একটা বহিঃপ্রকাশ হয়, যেটা অন্যান্য দলের ক্ষেত্রে সে যাকেই চাপিয়ে দিক, যাকেই দিক, যেভাবেই দিক, তিনি ফিল্ম আর্টিস্ট নাকি অন্য কোনো জায়গার থেকে এসছেন নাকি অন্য যাই হোক না কেন, আমাদের দলে সেই সুযোগটা আছে। এক। দ্বিতীয়ত আরেকটাও জিনিস আছে, সেটা হচ্ছে দলের প্রতি সাধারণ মানে যারা কর্মী, আমাদের দলটা মূলত কর্মী ভিত্তিক দল, কর্মীরাই এখানে মূল নেতৃত্বের জায়গায় আছে, তাদের যে জায়গাটা সেটাও কিন্তু এখান থেকে প্রমাণিত হয়েছে যে তারা তাদের কথাটা বলতে পারে। এর থেকে বোঝা যায় এটা একটা সম্পূর্ণ একটা গণতান্ত্রিক যে পরিবেশ। একটা গণতন্ত্র তো শুধু সংসদীয়ভাবে থাকলে হবে না, দলকেও বিশ্বাস করতে হবে সেই গণতন্ত্র, সেই দলীয় গণতন্ত্রও আছে, ফলে সংসদীয় গণতন্ত্রও আছে। এটাই না, বলছিলাম যে সেটা হচ্ছে যে প্রার্থীকে দলের একটা বড় অংশ মেনে নিতে পারলো না, সাময়িক সময়ের জন্য হলেও, সেই প্রার্থীকেই প্রার্থী করতে হলো, এমনটা কেন হলো? না, প্রার্থী হয়ে গেছিল, প্রার্থী করতে হলো না, প্রার্থী হয়ে গেছিল। প্রার্থী ঘোষণা করার পরে, যেটা দিল্লি থেকে হয়েছে, সেটা ঘোষণা করার পরে এটা একটা তাৎক্ষণিক অতি সংক্ষিপ্ত বিষয়, আমি বলবো এটা অতি সংক্ষিপ্ত। এবং তাকে প্রার্থী করতে হলো মানে তাকে দিল্লি থেকে, প্রার্থী তো আর এখানে কুচবিহার জেলা বা রাজ্য কেউ ঠিক করেনি, দিল্লিতে বসে ঠিক হয়েছে। এবং দিল্লিতে যে প্রার্থী সিলেকশনের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে অনেকগুলো জিনিসকে মাপা হয় সেখানে। সেই মাপার পরে যোগ্যতম প্রার্থীকেই দিয়েছে। এবং আমি মনে করি যে যোগ্যতম প্রার্থীকে দেওয়ার একটা সবচেয়ে বড় প্রমাণ, আমি আজকে উল্লেখ না করে পারি, আজকেই ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে ওই সিতাইয়ের বিধায়ক মানে নিশীথ প্রামাণিক প্রার্থী হওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের যে অন্দরে যে একটা মানে একটা ভীতি যে আমরা হেরে যাচ্ছি, এই যে বিষয়টা, তার কারণেই হয়তো সিতাইয়ের বিধায়ক নিজেই বলে ফেলেছেন এবার তৃণমূল কংগ্রেসকে একটি ভোটও দেওয়া যাবে না। আপনিও দেখেছেন, এটা ভাইরাল হয়ে গেছে, সর্বত্রই হয়েছে, তো এসছে। তো এরকম ঘটনা ঘটছে। আমাদের জেলার যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মন্ত্রী, তিনি এখন নিশীথ প্রামাণিকের পুরনো কি মামলা আছে সেগুলো খোঁজার জন্য ব্যস্ত। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে, এই কারণেই প্রার্থীটাকে চুজ করা হয়েছে যে ওনারা রাজনৈতিক কর্মকাণ্ড করার থেকে ওই প্রার্থীর কোনটা ভালো আছে খারাপ আছে এইটা খুঁজতে যেন ব্যস্ত থাকে। তো আমাদের যেটা গেম প্ল্যান, সেই অনুযায়ী আমরা সাকসেস। না, কি কারণে মনে হলো যে সাংগঠনিক বেশ ছিল ভালো নিশীথ প্রামাণিকের, যার জন্য প্রার্থী করতে পছন্দ করলো? দেখুন, সংগঠনটা বিজেপির, সংগঠন বিজেপির, এবং
অবশ্যই কিছু মানুষের সঙ্গে কিছু কিছু সময় লোক থাকে, লোকে তাকে পছন্দ করে। আমি নিজেও ছিটমহলের, আমি আপনাকে একটা উল্লেখ করে বলতে পারি যে এখনও তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব গ্রামে পৌঁছতে পারেনি, সব অঞ্চলে পৌঁছতে পারেনি। দিনহাটা সাব ডিভিশনে বিগত পঞ্চায়েত নির্বাচনে কোনো ভোটই হয়নি, কিন্তু তারপরে দিনহাটা সাব ডিভিশনে কোথাও না গিয়ে প্রার্থী গেলেন কোথায় না ছিটমহলে। কারণ ছিটমহলে আন্দোলন করার মধ্য দিয়ে সেখানকার মানুষের সঙ্গে আমার একটা হার্দিক সম্পর্ক তৈরি হয়েছে এবং তাদের ভয় যে ওই ভোটটা, এই যে 15,000, 20,000, 25,000 ভোট আছে, এই ভোটটা তাদের বাক্সে আর পড়ছে না। এরকম কিছু কিছু মানুষের প্রতি কিছু কিছু জায়গাতে মানুষের বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই তার নিজস্ব একটা যে কারিশমা সেটা আছে, এটা একেবারেই ব্যক্তিগত স্তরে। কিন্তু আমাদের দলের যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে সংগঠন, সে সংগঠনটার মধ্যে যে শক্তিটা আছে এবং আলটিমেটলি সবাইকে সেখানে জায়গা করে দেওয়া, সবাইকে সেখানে অবস্থান করে দেওয়া, এই যে বিশ্বাসটা তৈরি হয়েছে, তার মধ্য দিয়েই কিন্তু আজকে আমরা বলতে পারি যে প্রার্থী তাকে করা হয়েছে। এটা দুটোর এফেক্ট হয়েছে। একটা এফেক্ট হয়েছে তৃণমূল কংগ্রেস, তারা আমাদের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, তারা এখন নিশীথের বিরুদ্ধে গিয়ে পড়েছে। বিজেপির বিরুদ্ধে তাদের কুচবিহারে আর বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই নেই, তারা বিজেপির বিরুদ্ধে লড়াইতে হেরে গেছে, তারা নিশীথের বিরুদ্ধে। আমরা এইভাবেই চাইছিলাম যে তাদের ফোকাসটা ঘুরে যাক। নিশীথকে প্রার্থী করা হয়েছে, দিল্লির সিদ্ধান্ত, অনেক কিছু বিচার করে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা সার্বিকভাবে সেটাকে গ্রহণ করেছি। আরেকটা কথা আমি এখানে উল্লেখ না করলে নয়, সমস্ত কেন্দ্রে, ভারতবর্ষে যতগুলো লোকসভা কেন্দ্র হচ্ছে, আমরা সব জায়গাতেই একটাই কথা বলছি, আমাদের প্রার্থী একজন, চিহ্ন একটাই, আমাদের প্রার্থী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের চিহ্ন হচ্ছে পদ্মফুল। এর বাইরে আমরা কেউ কিছু ভাবছি না। না, বলছি যে একটা জিনিস আমরা, আপনারা নিশ্চয়ই আপনাদের যে কর্মী আছে, সমর্থক আছে, তাদের সঙ্গে অনেকের সঙ্গেই কথা বলেছেন নিশীথ প্রামাণিক প্রার্থী হওয়ার পরে। আপনার কি মনে হয় যে পুরো বিষয়টা মিটে গেছে না কিছু আভ্যন্তরীণ ক্ষোভ এখনও রয়ে গেছে? আমি বলতে পারি শুধু 100% মেটেনি, 110% মিটে গেছে। আপনি এটা বিশ্বাস করতে পারবেন না, আপনি অন্য যে কোনো সময় পার্টি অফিসে গেলে পরে আপনি লোক মানে পেতেন সন্ধ্যার পরে। আমাদের এখন পার্টি অফিসে সকালের দিকে কিছু লোকের দেখা পাওয়া যায়, আর তারপরে সারাটা দিন প্রতিটা মানুষ বেরিয়ে যায় কাজ করতে। আমি নিজে ব্যক্তিগতভাবে গতকালকেই আমি রাত্রি প্রায় 2:30টার সময় জলপাইগুড়ি থেকে, আমি জলপাইগুড়ি জেলার দায়িত্বে থাকার ফলে জলপাইগুড়ি জেলার কাজ করে আমি আজকে কুচবিহারে এসেছি। আজকে আবার সকালবেলা উঠে আমি ধূপগুড়ি গেছি, ওখানে শাহনওয়াজ হোসেন এসছেন, ওনাকে রিসিভ করে আবার কুচবিহারে এসছে, একটা প্রোগ্রাম ছিল, দুটো মিটিং ছিল, করে এখান থেকে, অর্থাৎ কর্মীরা দ্বিগুণ তো দূরের কথা, 3 গুণ উৎসাহে কাজ করছেন। তাদের আমি বিজেপি দলের কর্মীদের কথা বলতে পারি, তারা এখন 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ঘুমোচ্ছে কিনা আমার সন্দেহ হয়। জলপাইগুড়ি প্রসঙ্গ বললেন, আমি একটু জেনে নেই আর কি। জলপাইগুড়িতে আপনাদের প্রার্থী বদল হয়েছে শেষ পর্যন্ত, আপনি জলপাইগুড়ি অবজারভার, বিষয়টা কি, ঘটনাটা কি সেটা যদি আমাদের জানান। বিষয়টা হচ্ছে, যিনি আমাদের প্রার্থী হয়েছেন, বদল হয়নি, আমি প্রথমেই বলে রাখছি, এটা একটা বদল হয়নি। যিনি আমাদের প্রার্থী হয়েছেন ডক্টর জয়ন্ত রায়, জয়ন্তবাবু উনি মেডিকেল কলেজের একজন লেকচারার ছিলেন। তো উনি ওনার চাকরি থেকে রিজাইন দিয়েছেন। তৃণমূল কংগ্রেস তার সরকারকে কাজে লাগিয়ে তার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করেনি। তারা ভেবেছিল এর মধ্যে দিয়ে আমাদের অসুবিধার মধ্যে ফেলবে, এবং উনি একজন অত্যন্ত সমাজসেবক মানুষ। ওনাকে বিভিন্নভাবে তারা চেক করে দেখেছে যে তার বিরুদ্ধে কোনো রকম, এবং আজকে আমি আপনার মাধ্যমেই সমস্ত দর্শকদের জানাচ্ছি, আজকে ওনার এনওসি চলেও এসছে। কিন্তু কালকের যে পরিস্থিতিটা আমাদের ছিল, কালকের পরিস্থিতিটা ছিল কোনো কারণে যদি এনওসিটা না দেয় তাহলে আটকে যেতে পারে। তখন আমরা জলপাইগুড়ি জেলারই আমাদের প্রাক্তন সভাপতি এবং উত্তরবঙ্গের কনভেনার দীপেন প্রামাণিক, উনি আমাদের বরিষ্ঠ নেতা, ওনাকে এটা পার্টির একদমই ওপরতলার নির্দেশে বলা হয়েছে যে আপনি একটা নমিনেশন পেপার রেডি করে রাখুন এবং আজকে জমা করুন। আজকে সেটাই জমা করা হয়েছে। সেটা আমি ওই কাজেই কালকের বহুরাত্রি পর্যন্ত জলপাইগুড়িতে ছিলাম এবং আজকে সেটা সফলভাবে জমা হয়েছে। এরপরে যে অংশটা সেটা নিয়ে কোনো অসুবিধা হবে। এটাতে আপনার মনে হচ্ছে না জলপাইগুড়িতে ভোটে প্রভাব পড়তে পারে বিজেপি? বিন্দুমাত্র না, বরঞ্চ আমাদের লাভ হবে। তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিতে নেমেছে, যে আমি একটা লোক চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে আসছে এবং তাকে আমি এনওসিটা দিচ্ছি না রাজনৈতিক ক্ষমতা লাগিয়ে, এটা তাদের ক্ষতি হয়েছে। জলপাইগুড়িতে সাধারণ মানুষ খুব ক্ষুব্ধ হয়েছে। সাধারণ যারা মানুষ, আমি একজন টোটোওয়ালা, খুব স্বাভাবিকভাবে আমরা
তো তারা রাজনীতি বোঝে না, তারা প্রতিদিনই সকালবেলা উঠে তাদের বার করতে, তারা বলছে সেই ইসে বলছে যে এগুলো করে কোনো লাভ হচ্ছে না, এটা ক্ষতি হচ্ছে দাদা। সুতরাং এটা মানুষের মনে নেগেটিভ প্রভাব হয়েছে যে একটা সরকার কতটা নিচে নামতে পারে। বামফ্রন্ট আমলেও তৃণমূলের বহু মানুষ, আমি কুচবিহারের কথা বলতে পারি, কুচবিহারে কোঅপারেটিভ ব্যাংকে চাকরি করতেন মিহির গোস্বামী, 1996 সালে উনি বিধানসভা নির্বাচনে কোঅপারেটিভ দপ্তরের কাছে উনি এনওসি চেয়েছিলেন, এনওসি ওনাকে দেওয়া হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস কতটা দেউলিয়া হয়ে গেছে রাজনীতি, যে তারা একজন প্রফেসর, তিনি এনওসি চাইছেন না, তিনি বলছেন আমি চাকরি ছেড়ে দেবো, সেই রেজিগনেশনটা পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করা হচ্ছে না। এটা হচ্ছে রাজনৈতিক দেউলিয়াপনার একটা লক্ষ্য, মানে খুবই নিকৃষ্ট মানের। এগুলো নিয়ে আলোচনা করলে করা যেতেই পারে, তবে মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে। এগুলো করে বিজেপিকে আটকানো যাবে না। আমরা আবার কুচবিহারে ফিরে আসছি। কুচবিহারে নিশীথ প্রামাণিক কুচবিহার বিজেপির প্রার্থী। আমরা আজকেই গতকালকে থেকেই জানাচ্ছিলাম যে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 11টা মামলা হয়েছে, টোটাল অভিযোগ বা মামলা যা বলেন 11টা রয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অলরেডি নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে যে নিশীথ প্রামাণিককে জেলে রেখে তারপরে হচ্ছে নির্বাচন করানো দরকার, কারণ এরকম একজন ক্রিমিনালকে বাইরে রাখা উচিত না, এরকমই একটা অভিযোগ নির্বাচন কমিশনে করেছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ঠিক এরকমটাই বলেছেন ভিডিওতে। কি মনে হচ্ছে যে কেন নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এইভাবে বলতে হলো? আমি প্রথমেই বলছি, নিশীথ প্রামাণিককে প্রার্থী করে দল যে কতটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে সেটা রবিবাবুর বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেছে। আজকে নিশীথকে নিয়ে ব্যস্ত, উনি 11টা মামলার কথা বলছেন, সেগুলো সমস্ত কিছু মানে জমা দেওয়া হয়েছে। কিন্তু আরেকটা কথা হচ্ছে, 2 বছরের মধ্যে যদি কোনো মামলার চার্জশিট না দেওয়া যায় তাহলে সেটা প্রশাসনিক ব্যর্থতার মধ্যে পড়ছে। তাহলে উনি পক্ষান্তরে মন্ত্রী হিসাবে স্বীকার করেই নিচ্ছেন যে উনি প্রশাসনিকভাবে, ওনার সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ, স্বীকার করে নিচ্ছেন। এটা এর মধ্যে কোনো, এটা আইনের কথাই আমি বলছি, কোনো আইনের বাইরে গিয়ে কথা বলছি না। আর উনি যদি মনে করে পুলিশ প্রশাসনকে সামনে রেখে মানুষকে পঞ্চায়েত নির্বাচনের মতো জেলের ভেতরে রেখে উনি ভোট করবেন, সেটা ওনার দিবাস্বপ্ন, উনি দেখছেন, দেখতেও পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু এর থেকে বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের হারাটা এখন শুধু সময়ের অপেক্ষা, আর কিছুই নয়। সুতরাং এটাকে নিয়ে আমরা একদমই ভাবছি না, কোনো প্রভাবও পড়বে না, বরং এটা আমাদের পক্ষে অনেক বেশি পজিটিভ হবে। না, এরকমটা তো নয়। তৃণমূলের রাজনৈতিক বা ভোটের যদি পরিকল্পনা থাকে এরকম যে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে অথচ পরেশ অধিকারী এগেনস্টে কোনো মামলা নেই, সেটা বেশি করে প্রচারে এনে বিজেপির ভোট টানার চেষ্টা করছে। দেখুন, একটা কথা বলি, পরেশ অধিকারীর বিরুদ্ধে মামলা নেই, তাহলে আমি বলছি যে এই পরেশ অধিকারী যখন খাদ্যমন্ত্রী ছিল তখন রেশন কার্ড কেলেঙ্কারির কথা এসেছিল। বর্তমান যিনি মন্ত্রী আছেন রবীন্দ্রনাথ ঘোষ, তিনি এই অভিযোগ করেছিলেন, তার এখনও ডকুমেন্ট আমার কাছে আছে। তো খাদ্য কেলেঙ্কারি, রেশন কার্ড কেলেঙ্কারি, সর্বশেষ যেটা সেটা হচ্ছে পরেশ অধিকারীর মেয়ের একটা চাকরির বিষয় যেটা এসছে। নিশীথ প্রামাণিক কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসে ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে যদি নিশীথ প্রামাণিককে তারা বলেন যে নিশীথ প্রামাণিক রত্নাকর, তাহলে রবীন্দ্রনাথ ঘোষদেরই দায়িত্ব নিতে হবে যে তাকে রত্নাকর করেছে কে। আর আমি বিজেপি দলের কার্যকর্তা হিসেবে বলছি যে আপনারা রত্নাকর তৈরি করেছেন, আমরা বাল্মীকি তৈরি করব। তার হাতেই কুচবিহার জেলা থেকে সর্বপ্রথম সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে এমপি, সেই এমপিটা এখান থেকেই যাবে এবং নিশীথ প্রামাণিকের হাত ধরেই কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কুচবিহারের যে এখনও না পাওয়ার যে লম্বা তালিকা আছে সেই তালিকা পূরণ হওয়া শুরু হবে। সুতরাং নিশীথ প্রামাণিককে যদি তারা বলেন যে তিনি কি মানে অর্থাৎ কোনো সমাজবিরোধী বা ইত্যাদি যদি বলেন, তাহলে তাকে সমাজবিরোধী তৈরি করার দায়িত্বটাও কিন্তু ওনাদেরই নিতে হবে। আমি নাম উল্লেখ করে বলতে পারি, মাজিদ আনসারির হত্যা, অলোক নিতাই দাসের হত্যা, রতন বর্মনের হত্যা এবং আপনার ওকরাবাড়িতে কয়েকজন দু একজন পঞ্চায়েতে গত নির্বাচনের সময় আবু মিয়া গীতালদার, এই সমস্ত হত্যার দায় ওনাকে নিতে হবে। কারণ সে সময় কোথায় ছিলেন ওনার যে প্রশাসন। আমি প্রশ্ন করছি আজকে, আমি ওনার সঙ্গে আমি যদি একমত হই তাহলে উনি বিপদে পড়বেন।
কোথায় ছিল তখন? কারা হত্যা করেছে? কেন তাদের শাস্তি দেওয়া হচ্ছে না? কেন তারা ঘুরে বেড়াচ্ছে? কেন তারা অলংকার? রতন বর্মনের কথাই ধরুন, রতন বর্মনের যিনি হত্যা করেছেন তিনি এখন তার দলে উজ্জ্বল নক্ষত্র হয়ে গেছেন। তো এখন অবস্থাটা এরকম হয়ে গেছে। তারা মানুষ একটা রাজনীতিতে ক্রিমিনালাইজেশন যেটাকে বলে, সেই ক্রিমিনালাইজেশনটাকে ওনারা তৈরি করেছেন। পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা কমিটেড যে রাজনীতির এই দুর্বৃত্তায়ন থেকে পশ্চিমবাংলাকে বার করতে হবে। সুতরাং একটা সুস্থ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তিনি সমাজে যে কোনো স্তরেই থাকতে পারেন, তাকে সমাজ যেভাবেই ব্যবহার করুক না কেন, রাজনীতি তাকে যেভাবে ব্যবহার করুক না কেন, আমাদের এই রিপ্রেজেন্টেশনের মাধ্যমেই কিন্তু আমাদের তাদের মূল স্রোতে ফেরাতে হবে। আমি উত্তরবঙ্গের আমি কয়েকটা আসনের কথা বলছি যেটা আমার সঙ্গে ভীষণ কনসার্ন। কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কে দাঁড়িয়েছে? একজন ডাক্তার, সরাসরিভাবে বলছি ডাক্তার। তিনি মেডিকেল কলেজের একজন প্রফেসর এবং তিনি নিজেও ডাক্তার। প্রার্থী হওয়ার ছিলেন না, এখন মানে ডাক্তারটা উনি থাকবেনই, আচ্ছা, সারা জীবনই উনি ডাক্তারটা থাকবেন। দ্বিতীয়ত কে? জন বার্লার কোন জায়গার থেকে এসছে না, যিনি চা বাগানের শ্রমিকদের দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ লড়াই করছেন। আর তৃতীয়ত, অর্থাৎ সমাজের প্রতিটি অংশের রিপ্রেজেন্টেশন থাক, সবকা সাথ সবকা বিকাশ। তাতে যদি উনি নিশীথ প্রামাণিককে যদি বলেন দুর্বৃত্ত, তো আমরা বলছি যে নিশীথ প্রামাণিককে দিয়ে আমরা প্রমাণ করে দেবো যে হ্যাঁ তারাও সঠিক জায়গায় এসে। এবং আমি বলছি নিশীথ প্রামাণিকের ব্যক্তি জীবনে তারা প্রচুর মানুষকে, উনি ব্যক্তিগতভাবে প্রচুর মানুষের উপকার করেছেন, তার সংখ্যাটা খুব একটা কম নয়। তো একটা মানুষের সম্পর্কে দেওয়া যেতেই পারে, অভিযোগ করা যেতেই পারে, কিন্তু আজকে রবিবাবুদের সঙ্গে যারা ঘুরছেন তারা প্রত্যেকে দোষে দুষ্ট। তারা কেউ খাদ্য কেলেঙ্কারি, কেউ রেশন কার্ড কেলেঙ্কারি, কেউ বীজ কেলেঙ্কারি, এসব কেলেঙ্কারি নিয়েই ওনারা আলোকিত। এখন কি করব? একদমই। পরের প্রশ্নে আমরা যাব। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একরকম দাবি করে থাকে কুচবিহার এবং আলিপুরদুয়ার আসন, প্রথম দফার 2 আসনে যে নির্বাচন হবে সেই আসন নিয়ে। বিজেপি একরকমভাবে দাবি করে থাকে। বিজেপি দাবি করেছে এবার 2 আসনেই বিজেপি জিতবে, প্রথম দফায় যে 2টি আসনে জিতবে। আরও অন্য আসনগুলো দাবি করে, কিন্তু এই 2টি আসন দাবি করে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য এমন যে বিজেপি কি এমন সাংগঠনিক শক্তি রয়েছে যে প্রত্যেকটা বুথে ওরা পোলিং এজেন্ট দিতে পারবে? যেই ক্ষমতা এদের নেই, তারা কি করে জেতার স্বপ্ন দেখে? কি বলবেন এর উত্তরে? আমি ওনাকে 2011 সালের ঘটনা বলছি এবং 2006-এ প্রথম এই ঘটনাটা ঘটে গেছে, কুচবিহারেই ঘটে গেছে। 2006 সালে তৃণমূল কংগ্রেসের প্রথম প্রার্থী যিনি জিতেছিলেন অশোক মণ্ডল, তিনি বর্তমানে বিজেপিতেই আছেন এবং আমাদের জেলার সহসভাপতি পদে আছেন। সেদিন তৃণমূল কংগ্রেসের প্রতিটা বুথে লোক দেওয়ার ক্ষমতা ছিল না। বুথ খরচের জন্য যে 50-100 টাকা করে দেওয়া হয় সেটারও ক্ষমতা ছিল না। সেদিন জিতেছিল। এটা কবে? 2006 সালের কথা। 2011 সালে যখন রবিবাবুরা ক্ষমতাতে এসছেন, বা যারা আমি বলছি যে তৃণমূল যখন ক্ষমতাতে এসছেন, তখনও সব জায়গায় সিপিএমের একটা দুর্দণ্ড প্রতাপ অবস্থা, তখনও তারা ভোট দিতে পারে। ভোটটা দেয় জনসাধারণ। পরিষ্কার একটা কথা বুঝতে হবে, জনসাধারণ ভোট কোনোদিন করানো যায় না। যারা বলছে আমরা ভোট করাই বা ভোট করাবো, তারা ভুল করছে। ভোট দেয় জনসাধারণ। জনসাধারণের কাছে নতমস্তকে সেই ভোটটা চাইতে হয় এবং সেই ভোটের কি মূল্য সেটা জনসাধারণকে বুঝিয়ে দিতে হয় যে হ্যাঁ আপনি আপনার এই মূল্যবান ভোটের মধ্য দিয়ে বিগত 5 বছর এই পেয়েছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আসার পরের থেকে মানুষ যেটা দেখেছে, প্রশাসনে দুর্বৃত্তায়ন থেকে রাজনীতিকরণ ইত্যাদি দেখেছে, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাংলা কথা হচ্ছে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এই মানুষের সিদ্ধান্তর পরে আমার বুথে, আমি আপনাকে কথা দিয়ে বলছি, আমার 100% বুথে এজেন্ট থাকবে, যেটা পঞ্চায়েত নির্বাচনে একেবারেই মানে ভোটটাই করতে দিল না একেবারেই। কিন্তু আমার যেটা সবচেয়ে, যে কারণে আমরা কনফিডেন্ট, আমি বলছি প্রতিটা নির্বাচন হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জায়গা একটা দলের। শুধু আমি সংসদীয় রাজনীতির কথা বলছি না, দলেরও তাতে স্বাস্থ্য পরীক্ষা। এবং স্থানীয় নির্বাচনগুলো যেগুলো পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বহু মানুষকে ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি, যাদের মধ্যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা তারা বার করতে পারেননি। এবার সেইটা কিন্তু রিভার্স হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং ওনারা, আমি আপনাকে বলছি, কিছু কিছু জায়গাতে দিনহাটা বিধানসভা কেন্দ্রের, আমি একেবারে উল্লেখ করে বলছি, দিনহাটা বিধানসভা কেন্দ্রে এবং দিনহাটা পৌর এলাকাতে একটা বুথেও জিততে পারবেন কিনা সন্দেহ আছে, এবং হারবেন মানে খুব বাজেভাবে হারবেন। কুচবিহার শহরে বাজেভাবে হারবেন।
মানুষ গ্রহণ করতে পারছে না। দুর্নীতি হয়েছে, কুচবিহার পৌরসভা নিয়ে দুর্নীতি হয়েছে, কুচবিহার পৌরসভা নিয়ে দুর্নীতি হয়েছে, দিনহাটা পৌরসভার মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। বিগত পঞ্চায়েত নির্বাচনে বোমের আওয়াজে দিনহাটার মানুষ ঘুমোতে পারেনি ঠিকমতো। শুধু কি শহর দিয়ে ভোটে জেতা সম্ভব? গ্রামেও একই অবস্থা। আমি শহরটা এই কারণেই বললাম যে শহরটা আপনার আমার খুব কাছের জায়গা, গ্রামেও একই অবস্থা। গ্রামের সাধারণ মানুষ ভোট দেবে। আমি তো একটাই বলছি যে আমরা কোনো কার্যকর্তার শক্তিতে আমরা ভোট করছি না, আমরা আমাদের বিগত 5 বছরের যে নরেন্দ্র মোদীর যে শাসনকাল, সেই শাসনকালের জোর, সেই শাসনকালের যে আমরা যা যা করতে পেরেছি, মানুষের কাছে পৌঁছতে পেরেছি, সেইটার এবং মানুষের প্রতি আমাদের আস্থা। আমরা দেশাত্মবোধের কারণে আমরা বলছি ভারতবর্ষে একটা স্থায়ী সরকার দরকার, মজবুর সরকার নেই, একটা মজবুত সরকার দরকার। আমরা সেটার ভিত্তিতে আসবো। আমরা কোনো ওই আমার কার্যকর্তা 100টা থাকতে পারে। কুচবিহারেও তো এই নাটাবাড়ি কেন্দ্রে 2011 সালে 100% বুথে সিপিএমের কার্যকর্তা ছিল, জিততে পেরেছে। কার্যকর্তা দিয়ে ভোট হবে না, ভোট হবে আমি কতটা মানুষের সঙ্গে রিলেট করতে পারলাম, এটাই হচ্ছে মুদ্রা কথা। কার্যকর্তা থাকে, সেটা দেখে থাকে ইত্যাদি। মানুষের আবেগটা এখন নরেন্দ্র মোদীর সঙ্গে, মানুষের আবেগটা বিজেপির সঙ্গে, মানুষের আবেগটা জাতীয়তা বোধের সঙ্গে। এর মাঝখানে নিশীথ প্রামাণিক কেউ নয়, এর মাঝখানে দীপ্তিমান সেনগুপ্ত কেউ নয়, এর মাঝখানে অন্য কেউ কিছু নয়। যেদিন মমতা ব্যানার্জির পক্ষে মানুষের আবেগ এসেছিল, সেদিন পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন, অন্য কাউকে ভোট দেননি, সেখানে সংগঠন দেখেননি। ঠিক একইভাবে এবার পশ্চিমবাংলার মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দেবেন, অন্য কোনো আবেগ কাজ করবেন, অন্য কোনো সিস্টেম কাজ করবেন। মানুষের সঙ্গে রিলেট করার প্রসঙ্গ বললেন, কিন্তু আপনাদের এখনও দেখা যাচ্ছে না গ্রামে গঞ্জে গিয়ে প্রচার সেভাবে প্রচার, শহরেও সেইভাবে প্রচারে দেখা যাচ্ছে না। আপনাদের রিলেটটা করবেন কি? আপনাকে দুটো উদাহরণ দিই। আমাদের কিছুদিন আগে মেরা পরিবার ভাজপা পরিবার বলে একটা প্রোগ্রাম হয়েছিল, সেটা সম্পূর্ণ কার্যকর্তাদের প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা আমাদের এখানে রেটিংয়ে সাকসেস যেটা এসছে সেটা হচ্ছে 89%, উইচ ইজ বেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। আপনাকে বলছি আরেকটি অনুষ্ঠানের কথা বলছি, মানে আরেকটি কার্যক্রমের কথা বলছি। পশ্চিমবাংলাতে আপনি জানেন ওই ই কার্ড কি বলে, আমাদের আয়ুষ্মান ভারত বলে একটি প্রকল্প দেওয়া হয়েছে। মানুষ দিল্লিতে কাজ করা, যারা লেবার, দিল্লি, রাজস্থান, এইসব জায়গায় যারা বাইরে আমাদের কাজ করছে, তারা অনেকে বলছে দাদা এই কার্ডটা করে আমাদের বড় উপকার হয়ে গেছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম কেন, কি উপকার হয়েছে? বলে দাদা আমাদের এখানে চিকিৎসা করতে আগে পয়সা লাগতো, এখন এটা দিয়ে আমরা সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ভালো হাসপাতালে আমরা যাচ্ছি, আমরা খুব মানে সাহস নিয়ে যেতে পারছি। আর সেই কার্ডটা এখানে সাধারণ মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে দেয়নি এই রাজ্য সরকার। তো মানুষের উন্নয়নে বাধা দিচ্ছে, মানুষের উন্নয়নে বাধা দিচ্ছে। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার পরে বিগত 68 বছরে হলদিবাড়ি মেখলিগঞ্জের যোগাযোগের ব্যবস্থা ছিল না, 403 কোটি টাকা বরাদ্দ করেছিল। আর বর্তমান রাজ্য সরকার কি করছেন? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার স্টিকারটাকে তুলে দিয়ে ওখানে বলছেন বাংলার গ্রাম সড়ক যোজনা। উনি প্রশাসনিক বৈঠকে বলছেন। এরকম সিস্টেম ভারতবর্ষের কোথাও নেই। তো অসাংবিধানিক কাজ করতে 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 এটাই হয়ে গেছে। এবং আমরা যে মানুষের বাড়িতে পৌঁছে গেছি, সেটা মন কি বাত থেকে শুরু করে যে কোনো আমাদের কার্যক্রম, প্রকল্প, তার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী প্রতিটা হাড়িতে পৌঁছে গেছে। উজালা যোজনার নামে গ্যাস দেওয়া হয়েছে, নরেন্দ্র মোদী পৌঁছেছে। একদমই। পরের প্রশ্নে আমরা যাচ্ছি যে এক তো আপনাদের সারা ভারতবর্ষের যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে আপনার প্রচার করেনি, কিন্তু কুচবিহারের ক্ষেত্রে ভিন্ন কোনো কি ইস্যু আপনাদের বলা হচ্ছে, প্রচারে নিয়ে আসছেন? দেখুন, আমাদের কুচবিহারের সেটা আমাদের প্রচারে আনার কোনো বিষয় তো অবশ্যই আমরা এটা আনবই, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি বিগত দীর্ঘ সময় যাবৎ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একটা প্রশ্ন ছিল। আপনারা জানেন খুব দ্রুত গতিতে ডাবল লাইনের কাজ হচ্ছে, এটা গেল একটা। আমি বড় লেভেলের কথা বলছি। দ্বিতীয়ত হচ্ছে সোনালী চতুর্ভুজের প্রশ্ন, যে রাস্তা হাইওয়ে হচ্ছে সেটা একটা প্রশ্ন। তৃতীয়ত হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে, সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত একটা গুরুত্বপূর্ণ। গ্যাসের ক্ষেত্রে যেটা হতো আগে, মানুষ গ্যাস পেত না, গ্যাস ব্ল্যাক হতো ইত্যাদি, এখন মানুষ ভর্তুকি দেওয়া গ্যাস পাচ্ছে, 12টা করেই পাচ্ছে বছরে, ভর্তুকি দেওয়া গ্যাস পাচ্ছে। এবং গ্রামের মানুষ, আগে গ্রামের মানুষ এর কাছে বর্ষাকালে রান্না করাটা, এক কাপ চা খাওয়ানো খুব সমস্যা হয়েছে, আজকে গ্রামে গ্রামে গ্যাস পৌঁছে গেছে। এই যে একটা, তারপরে শৌচালয় পৌঁছে গেছে,
স্বচ্ছ ভারত অভিযানের আওতাতে শৌচালয়ে পৌঁছে গেছে। এই যে মানুষের বেসিক অ্যামিনিটিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে প্রথম। এরপরে আরেকটা নতুন ধাপ আসবে, সেটা হচ্ছে মানুষের চলার মতো, যেটা যে চালু করেছে যে কৃষকেরা বাৎসরিক 6,000 টাকা করে পাবেন, অনেক কৃষক পেয়েছেন, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি এগুলোর মাধ্যমে দেওয়া। অর্থাৎ পুরো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে পরে সবচেয়ে প্রান্তিক যে মানুষটা, আমাদের এই অন্তর্দয় যোজনা, আমি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গটাতে এই ক্ষেত্রে আনতেই হয়। ভারতীয় জনতা পার্টির শাসনকালটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ, এবং যেখানে বলা হচ্ছে অন্তর্দয়, মানে সবচেয়ে পেছনের সারির পংক্তির মানুষটাকে সবার আগে সুবিধাটা পৌঁছে দিতে হবে, নরেন্দ্র মোদী সেই কাজটা করেছেন। সুতরাং আমি আপনাদের এইটুকু নিশ্চিন্ত করে বলতে পারি, এটা লড়াই হচ্ছে একটা মানুষের, আমরা বলছি নরেন্দ্র মোদী না, এটা হচ্ছে একটা নীতিবোধের মানে ভিত্তিতে লড়াই হচ্ছে, একাত্ম মানববাদের লড়াই হচ্ছে। এই কথাটা আপনাদের পরিষ্কারভাবে, সামনে হয়তো তার সিম্বলটা নরেন্দ্র মোদী, আমি যদি একটা মূর্তিকে মূর্তি ভাবি এবং তাতে দেবতা ভাবি, তাহলে সেটা দেবতা, না হলে পরে সেটা একটা মাটির দলা। বাস্তবতাটা তাই। তো মূল যে অন্তরাত্মাটা হচ্ছে একাত্ম মানববাদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের। সেই দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ আজকে ভারতবর্ষের বুকে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং এই মাধ্যমেই বিজেপি বিস্তার ঘটবে। বিরোধীরা হচ্ছে আপনাদের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো তুলে থাকে, যেগুলো ভোটে এবার ইস্যু করেছে তারা, এক হচ্ছে সাম্প্রদায়িকতা, এনআরসি, নোটবন্দি, জিএসটি, আপনারা কি উত্তর দিচ্ছেন বা এইগুলোকে কীভাবে আপনাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছেন? প্রথম কথা, আমি আপনার একটা করে উত্তর দিচ্ছি। আমি প্রথম পয়েন্টটার আমি লাস্টে উত্তর দেবো। এনআরসি, হ্যাঁ আমি বলছি এনআরসি হওয়া উচিত। কেন? আমি আপনার বাড়িতে অতিথি থাকতে পারি, কিন্তু আপনার বাড়িতে ঢুকে আমি একদিন অতিথির নাম করে ঢুকে পরের দিন আপনার বাড়িতে কি রান্না হবে, কি বাজার হবে, কীভাবে আপনার সংসার চলবে, সেটা যদি আমি করা শুরু করি, হস্তক্ষেপ করা শুরু করি, সেটা কোনো মতেই চলতে পারে না। তার জন্য এনআরসির দরকার। দ্বিতীয়ত যেটা প্রশ্ন, সেটা হচ্ছে অনুপ্রবেশ আমাদের দেশে হয়েছে, হয়নি তা না, এবং সেটা এখনও হচ্ছে, অ্যাট দ্য মোমেন্টও হচ্ছে। এবার আসি জিএসটির প্রশ্নে। জিএসটির সরলীকরণের ফলে যেসব জায়গাতে আগে শিল্প যেত না, সেই সব জায়গাতে এখন শিল্প হচ্ছে। জিএসটির ফলে ভারতবর্ষের সর্বোচ্চ ট্যাক্সেশনটা এক হয়েছে। কোনো রাজ্য আগে শিল্পে এগিয়ে ছিল, কোনো রাজ্যে শিল্পে পিছিয়ে ছিল। এখন সেই প্রতিযোগিতার জায়গাতে শিল্প বিভিন্ন রাজ্যে যাওয়া শুরু হয়েছে। জিএসটির ফলে কালোবাজারিটা প্রায় অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আগে যেরকম শুনতাম যে ডাল স্টক হয়ে গেছে, চিনি স্টক হয়ে গেছে, দাম বেড়ে যাচ্ছে, দাম কমে যাচ্ছে, জিএসটির ফলে এই জিনিসটা পুরোটা একেবারেই আজকে অতীত। ভারতবর্ষে স্টক বিজনেসটা, ফটকা বাজারি করাটা, সেটা একদম অতীত হয়ে গেছে ভারতবর্ষের ইতিহাস। এবার আসি নোটবন্দির প্রশ্নে। নোটবন্দি হওয়ার ফলে ভারতবর্ষে প্রায় ধরুন এতদিন পর্যন্ত, অর্থাৎ 1947 সাল থেকে 2014 পর্যন্ত, মানে 2016 অক্টোবর মাস পর্যন্ত যতগুলো ট্যাক্স পেয়ি অ্যাকাউন্ট হয়েছে, নোটবন্দির পরে সেটা 3 মাসে প্রায় 1.5 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখন আর মানুষ কালোবাজারি করতে পারছে না। যে টাকাটা আছে তাকে একটা মানে রাষ্ট্রীয় সিস্টেমের মধ্য দিয়ে, রাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্য দিয়ে তাকে ডিল করাতে হচ্ছে, এবং ট্যাক্স কালেকশন অনেক বৃদ্ধি পেয়েছে। এবার সর্বশেষ আসি সাম্প্রদায়িকতার প্রশ্ন। বিজেপির ক্ষেত্রে আমি বলতে পারি সাম্প্রদায়িকতার কোনো বিষয় নেই। জাতীয়তাবাদ যদি সাম্প্রদায়িকতা হয়, রাষ্ট্রবাদ যদি সাম্প্রদায়িকতা হয়, হ্যাঁ, তাহলে আমি বলছি যে সেই রাষ্ট্রবাদকে যারা সাম্প্রদায়িকতা বলছেন তারা রাষ্ট্রবিরোধী। রাষ্ট্রবাদ আর সাম্প্রদায়িকতা এক নয়। যদি সাম্প্রদায়িকতার প্রশ্ন থাকতো, তাহলে ছিটমহলের বসবাস করা প্রায় 80% মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতাতে আসার 348 দিনের মাথায় প্রথম যে সমস্যাটা সমাধান করেছেন 68 বছরের মধ্যে, সেটা হচ্ছে ছিটমহলের সমস্যা। এবং নাগরিকত্বের ক্ষেত্রে উদার মনসা, মানে তিনি বলেছেন কোথায় কে থাকবে সেটা থাকতে পারে, কোনো নেই, অসুবিধা নেই। আমি তথ্য দিয়ে বলছি, এবং আপনারাও জানেন, সাংবাদিকতা করছেন দীর্ঘদিন যাবৎ, ভারতবর্ষ থেকে একটি মানুষ বাংলাদেশে যায়নি, কোনো জাতপাতের ভিত্তিতে যায়নি। এটা আমাদের গর্ব। সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে নেই। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতাকে কোনটাকে বলবেন। আমি একটা কথা উল্লেখ না করে আমি পারছি না। দেখুন, অনেকেই জয় শ্রীরাম শব্দটাকে বলেন যে এটা একটা সাম্প্রদায়িকতার লক্ষণ। না, আমরা রামরাজত্বের কথা বলি। আমি নিজে বলছি যে কেন আজকে
আসছে প্রশ্ন, ওমর খাত্তাব, ওমর খলিফা, আরব দেশের একজন সুলতান ছিলেন, তার ওখানে একটা রুটি চুরি করেছেন একজন বৃদ্ধ মহিলা। তিনি রুটিটা চুরি করার পরে তাকে শাস্তি হয়েছেন, সেই ওমর খাত্তাব তার শাস্তি দিয়েছে 100টা কোড়া, 100টা কোড়া মানে চাবুক, 100টা চাবুক মারতে হবে। কিন্তু সেই অর্ডারটা দেওয়ার পরে তিনি সেই কোতোয়ালকে বলছেন যে এই চাবুকটা আমার পিঠে মারো, তার কারণ আমার শাসনকালে ওই মানুষটি রুটিটা পায়নি। রামচন্দ্র সম্পর্কে যারা বলছেন, যিনি কোন পিতাটা চায় না যে পিতার ইচ্ছা, হ্যাঁ কিছু আছে ছেলে পেলে যে বাবার ইচ্ছা পূরণ করতে হবে না, বাবাকে আলাদা করে দেয়, কিন্তু সমস্ত বাবাই চায় যে আমার সন্তান আমার ইচ্ছা পূরণ করুক। রামচন্দ্র বাবার শর্ত পালন করেছেন, সব পিতা চায়, রামচন্দ্রের মতো সন্তান সবাই, প্রত্যেকটা পিতা চায়। তিনি স্ত্রীকে বাদ দেননি, ত্যাগ করে তিনি স্ত্রীর সঙ্গে নিয়ে গেছেন। এবং আরেকটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা বিষয়, তিনি বনবাসেই ছিলেন, তিনি কোনো কোনো রাজার কাছে গিয়ে শেল্টার নেননি। এবার আসি কে রাজা। রামচন্দ্রকে যদি আমি বানরকে পশু বলেও ধরি, জটায়ুকে পাখি বলেও ধরি, তাহলে পশু পাখি সবাই রামচন্দ্রকে মানতেন, বিশ্বাস করতেন। রাজা সেই যাকে সমাজ পশু পাখি থেকে শুরু করে সবাই যাকে রাজা বলে মনে করে, আদর্শ রাজা। তিনি সাম্রাজ্যবাদী ছিলেন না, কারণ শ্রীলঙ্কা জয়ের পরে, লঙ্কা জয়ের পরে তিনি সেখানে তার কোনো প্রতিনিধিকে বসাননি, তাদেরই দিয়ে এসেছিলেন। এবং সর্বশেষ রাজা যিনি থাকবেন তার কোনো কিছুই ব্যক্তিগত থাকতে পারে না। সেই কারণেই যখন সীতার অগ্নি পরীক্ষার প্রশ্ন এসছে, তখন সীতার অগ্নি পরীক্ষা তিনি রাজি হয়েছেন, কারণ তার ব্যক্তিগত জীবনও রাজ্যের কারণে, রাষ্ট্রের কারণে মানুষের প্রতি নিবেদিত। তো ভারতবর্ষের মানুষ জয় শ্রীরাম বলবে না তো কি বলবে? তো আমি তো বলছি যে যদি বিরোধী পক্ষে যারা বলছে তারাও যদি যে দুর্নীতি করেছে, তাহলে ওমর খাত্তাবের নিয়ম অনুসারে ঠিক আছে, রামচন্দ্রকে মানতে হবে না, ওমর খাত্তাবকে তো মানবে। তাহলে এতদিন যে দুর্নীতি হয়েছে সেই ওমর খাত্তাবের দুর্নীতি, ওমর খাত্তাব যেরকম বলেছে আমার রাষ্ট্রে কোনো একজন ভুখা থাকলে পরে তার দায় আমার, তাহলে এই যে দুর্নীতি হয়েছে, এই যে সারদা নারদা ইত্যাদি যা, এই যে টেট কেলেঙ্কারি, তারপরে চাকরি বাকরি ইত্যাদি করে যা হয়েছে, তারা ওমর খাত্তাবকে মেনে নিয়ে তারা দায় স্বীকার করে সেই জায়গা থেকে পদত্যাগ করুন। বলছি, আপনি এনআরসি প্রসঙ্গে বলছিলেন, অনুপ্রবেশ সমস্যা বেশিরভাগ দেশেই আছে। যারা কোনো দেশে অত্যাচারিত হয় তখনই তারা পাশের দেশে গিয়ে আশ্রয় নেয়, এটা বহু দেশের সমস্যা। তো বাংলাদেশ থেকে অত্যাচারিত মানুষরাই এখানে একসময় এসেছে, এটা সকলেই জানা। তাদের এনআরসির মাধ্যমে আবার ফেরত পাঠানোর ব্যবস্থা, এটা কোন ধরনের? কে বলেছে এনআরসির মাধ্যমে তাদের ফেরত পাঠানো? প্রথম প্রশ্ন, এনআরসির মাধ্যমে ফেরত পাঠানো হবে সেটার কথা বলা হয়নি। আপনি নাগরিকত্বহীন করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যে আমাদের সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলটা এসছে, নাগরিকত্বের যে বিলটা এসছে, যে ভারতবর্ষের আশপাশের যেসব রাষ্ট্র থেকে ধর্মীয় সংখ্যালঘু সমাজের মানুষ, ধর্মীয় সংখ্যালঘু মানে শিখ, ঈসাই, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, তারা যারা আসবেন ভারতবর্ষ তাদের নাগরিকত্বের ব্যবস্থা করবেন। প্রথম এটা এনআরসির মধ্যে উল্লেখের মধ্যে আছে। দ্বিতীয়ত কি, যিনি আমার এখানে আশ্রয় নেবেন তিনি আশ্রয় দিতে জেনেভা চুক্তি অনুসারে তাকে আশ্রয় আমি দেবো, আশ্রয় দিতে না করা হয়নি। কিন্তু তারা যে ভোটদানের অধিকারটা পাচ্ছেন, এই ভোটদানের অধিকারটা পাওয়ার ফলে ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা যেন কোনো কারণে না হতে পারে, অর্থাৎ আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যেন হস্তক্ষেপ না হয়, সেটার দিকেও রাষ্ট্রকেই দেখতে হয়। সেই কারণেই এনআরসি। তারা শরণার্থী হিসাবে আছে, কোনো অসুবিধা নেই, থাকতেই পারে শরণার্থী, কোনো জায়গায় গণ্ডগোল হয়েছে আসবে, থাকবে। আমাদের এখানে এখনও বহু জায়গায় শরণার্থী আছে। কিন্তু এই যে ভোট প্রক্রিয়া, এই যে এখন যে আমাদের রাষ্ট্রের একটা নির্বাচন প্রক্রিয়া আসছে, সেই নির্বাচন প্রক্রিয়াতে তারা যেন হস্তক্ষেপ করতে না পারে, কারণ সিদ্ধান্তটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা নেবে, আমাদের রাষ্ট্রের মানুষ নেবে। কালকে কেউ এলো আর আজকে সে ভোটাধিকার নিয়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভোটাধিকার নিয়ে সে রাষ্ট্র ব্যবস্থায় হস্তক্ষেপ করবে পরিচালনায়, সেটা কোনো। আপনার বাড়িতেই যদি হুট করে একটা লোক ঢুকে যদি কালকে বলে না অমুকটা রান্না হবে না আর অমুকটা খেতে হবে, আপনি কি মানবেন? নিজেকে দিয়ে কম্পেয়ার করুন, রাষ্ট্র ওইভাবে কোনো সময় মানবে না।
পরে আসছি, কিন্তু প্রথম যে প্রসঙ্গ উঠে আসে সেটা হচ্ছে যে আপনারা নিজেদের বললেন যে আমরা সাম্প্রদায়িক নয়, কিন্তু এই এনআরসির মধ্যেই তো সাম্প্রদায়িক ধর্মীয়ভাবে চিন্তা ভাবনা না, কখনোই না। বলুন কোথায় আছে? এই যে এখনই বললেন ধর্মীয়ভাবে সংখ্যালঘুর কথা। হ্যাঁ, সংখ্যালঘু বলতে কি অত্যাচারিত যে মানুষ, অত্যাচারিত যে সেকশনটা, সেই সেকশনটার কথা বলা হচ্ছে। আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশে অত্যাচার হচ্ছে না? বলতে পারবেন? পাকিস্তানে কয়েকদিন আগে খবরের কাগজে একদম মানে শিখরে ছিল, দুটি মেয়েকে অপহরণ করে নিয়ে তাদের ধর্মান্তরিত করা হয়েছে। কোথায় বুদ্ধিজীবীরা? সব তো চুপ হয়ে বসে আছে। পাকিস্তানে আজ থেকে 30 বছর আগে, প্রায় যখন 1947 হয়, তখন পাকিস্তানের মানে হিন্দু পপুলেশনের সংখ্যা ছিল 30%। বাংলাদেশে 71 হয়েছে, তখনও সেখানে প্রায় 27 থেকে 28% ছিল। 1940 মানে 71-এর কথা বলছি। আজকে সেটা কোথায় এসছে? তাহলে আমাদের লক্ষ্য কি আমরা বাংলাদেশ পাকিস্তানের মতো সংখ্যালঘুদের এইরকমই শূন্য করে দিতে থাকবো? না, কখনো না। আমরা সংখ্যালঘুদের শূন্য করার কথা বলিনি। আমার ডেমোগ্রাফিকে কন্ট্রোল করতে হবে। সংখ্যালঘু শূন্যের কথা বলা হচ্ছে না। আমরা বলছি আমার রাষ্ট্র, আমার বাড়িকে আমার পরিষ্কার রাখতে হবে। বাংলাদেশ তারটা করেছে। তার ওখান থেকে অত্যাচারিত মানুষ যদি কেউ আসে, তাহলে আমরা তাকে শেল্টার দেবো। তার ওখান থেকে যদি অত্যাচারিত কোনো মানুষ আসে, আমি তাদের শেল্টার দেবো। কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে নাগরিকত্ব বিলটাকে ফলো করতে হবে। যাই হোক, আমরা একটা বিষয় নিয়ে অনেকক্ষণ ছিলাম, আমাদের সময় খুব কম। অন্য প্রসঙ্গগুলোও আসি। সেটা হচ্ছে রাজ্য সরকার। আমাদের তৃণমূল কংগ্রেস এখন রাজ্য সরকারে রয়েছে। আমাদের রাজ্যে বেশ কিছু প্রকল্প এসছে, কন্যাশ্রী, সবুজ সাথী, সমবেত, এরকম বেশ কিছু প্রকল্প যা তৃণমূল যা নিয়ে প্রচারও করছে ভোটে। তো সেই ক্ষেত্রে আমার যা বক্তব্য, যে এই ধরনের প্রকল্পগুলো নিয়ে আপনারা কিভাবে মানুষ সুবিধা পাচ্ছে, কিভাবে প্রশ্নের জবাব দিচ্ছেন মানুষের? প্রথম কথা হচ্ছে, আমরা প্রশ্নের জবাব দিতে গিয়ে গ্রামের মানুষকে আজকেই একটা সভাতে জিজ্ঞাসা করলাম যে আপনারা দেখছেন না ওই মোড়ের মাথায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কয়েকদিন আগে তো দেখেছেন, তা উন্নয়নটা কীরকম হয়েছে? ওই গ্রাম সড়ক দেখবেন বোর্ডটা অনেক কালো কালো হয়ে গেছে, দেখবেন ওপরে ওই ওপরটা সাদা রং করে মুছে ওখানে আবার বাংলার গ্রামীণ সড়ক যোজনা করে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার উন্নয়নটা হচ্ছে এইরকম উন্নয়ন, সিলমারা উন্নয়ন। বেটি বাঁচাও বেটি পড়াও, এখানে এসে কন্যাশ্রী। সারা ভারতে স্বচ্ছ ভারত অভিযান, সারা ভারতে শৌচালয় দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলায় ঢোকার পরে সেটা হয়ে গেল কি নির্মল বাংলা। সমস্যাটা অন্য জায়গাতে। যেটা উনি পারছেন না, কোনটা পারছেন না? সেটা হচ্ছে কৃষকদের ইন্স্যুরেন্স, যেটা শস্য বিমা, উনি পারছেন না, কারণ বিমাটা রাষ্ট্রীয় স্তরের বিষয়, উনি পারছেন না। উনি স্বাস্থ্যসাথী দিচ্ছেন, তো কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেটার ওনারটা বোধহয় সম্ভবত পশ্চিমবাংলারটা বোধহয় 3.5 লক্ষ টাকা, সেটাও এখন আর বিভিন্ন হাসপাতাল গ্রহণ করছে না। অভিযোগ এসছে, আমি সংবাদ মাধ্যমেই জানতে পারলাম, দক্ষিণ 24 পরগনার দিকে কোনো একটি জায়গাতে নেয়নি কোনো হাসপাতাল। কিন্তু নিচ্ছে, এই আয়ুষ্মান ভারত নিচ্ছে। তো উনি জাস্ট নামটা পাল্টাচ্ছেন, বাদ বাকি কিচ্ছু করছেন না। কন্যাশ্রী কি আপনার কেন্দ্রের যে প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও, তার আগে এসছে না পরে এসছে? অলরেডি কেন্দ্রের একটা প্রকল্প ছিল, প্রথম কথা, সেটা পার্টিকুলারলি ওই নামে ছিল না, নামটা আলাদা ছিল। সেই প্রকল্পের বাধা ধরা যে অংশটা, সেটাও একটা সুনির্দিষ্ট পরিসরে ছিল। 2014 সালে কেন্দ্রের সরকার আসার পরে সেই বেটি বাঁচাও বেটি পড়াওয়ের পরিধিটাকে অনেক বৃদ্ধি করা হয়েছে। এবং আমি বলছি, কন্যাশ্রীর প্রকল্পের ফলে বেটি বাঁচাও বেটি পড়াওতে যে পরিমাণ লাভ, মানে একটা লাভবান হতো, সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে যে পরিমাণ লাভবান হতো, আজকালকার সময়ে আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, কন্যাশ্রীতে পাবে কত? 25,000 টাকা। আর কেন্দ্রীয় সরকার যেটা বলেছে, আপনার মেয়ে কন্যা সন্তানের জন্য আপনি যদি 5 টাকা রাখেন, আমি 5 টাকা দেবো। যখন সুনির্দিষ্ট সময় আসবে, সেই সময়টা আসার পরে, অর্থাৎ 18 বছর পার হয়ে যাওয়ার পরে, আপনি এই পুরো টাকাটা, যেটা আপনি যত টাকা দিয়েছেন, আমরা ঠিক সমপরিমাণ টাকা আপনাকে দেবো। এবং তার ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি হারেই ইন্টারেস্টটা কাউন্ট হবে, সেই চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট কাউন্ট হয়ে আপনি তার সুবিধাটা পাবেন। আজকে আমি বলতে পারি, সুকন্যা সমৃদ্ধি যোজনা, তার
তার মানে মধ্য দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও এগুলোর মধ্য দিয়ে যা লাভের পরিমাণ, তার থেকে কন্যাশ্রীর লাভের পরিমাণ অনেক কম। শুধু কম নয়, পশ্চিমবাংলার মানুষকে ক্ষতি করা হয়েছে কন্যাশ্রীর মতো প্রকল্প দিয়ে। আমি বলছি একটা সাইকেল দিচ্ছে, আপনি বলছেন উত্তরপ্রদেশে ল্যাপটপ দিচ্ছে, 25,000 টাকা দিচ্ছে। উত্তরপ্রদেশে কি দিচ্ছে দেখতে হবে। উত্তরপ্রদেশের প্রতিটা স্টেশনের সামনে 10 টাকার খাবার 5 টাকার খাবার চালু করেছে, যেখানে যেখানে মানে লেবার ক্লাসরা মানে যারা কাজ করছে, দরিদ্র মানুষ যারা আসছে শহরে কাজ করতে, সেখানে খাবার বুথ খুলে দেওয়া হয়েছে। কোথায় পশ্চিমবাংলায়? সাধারণ একটা লোক যেভাবে খাচ্ছে, একজন দিনমজুর খেটে খাওয়া মানুষও সেই একই রেটে খেতে হচ্ছে। কোথায় উন্নয়ন? 2 টাকা কেজি চাল কই পায় লোকে? কতটুকু পায়? সব তো লুট হচ্ছে, প্রতিদিন খবরের কাগজে দেখি। তো সুতরাং এগুলো বলে লাভ হবে না। সুতরাং কেন্দ্রের প্রতিটি প্রকল্প রাজ্যের যে কোনো প্রকল্পের থেকে অনেক অনেক বেশি, এবং আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, সরাসরিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি। যাই হোক, আমার সময় প্রায় শেষের দিকে। আমি আর একটাই প্রশ্ন নেব, সেটা হচ্ছে যে আপনাকে বললে আপনি অবশ্যই বলবেন যে গোটা দেশের সব আসনেই আপনারা পাবেন, কিন্তু উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে কোন কোন আসন কেন ভাবছেন যে আপনাদের পাওয়ার মতো পরিস্থিতিতে আছে? দেখুন, আমরা খুব পরিষ্কারভাবে বলতে পারি, লড়াইটা হচ্ছে 1:3। বিজেপির ভোট ব্যাংক ইনট্যাক্ট থাকবে, রাষ্ট্রবাদী ভোট ব্যাংক ইনট্যাক্ট থাকবে, আর উল্টো পাশে যারা আছেন তারা 3 ভাগে। তারা তো সব সেকুলার ফোর্স নিজেদের বলছেন জাহির করে। কেউ বলছেন আমরা চানাচুর মুড়ি মাখা সরকার তৈরি করব, আমরা বলছি মজবুত সরকার তৈরি করব, তারা বলছেন মজবুত সরকার তৈরি করব। সুতরাং এইসব ভোটগুলো ওই পাশে গিয়ে ভাগাভাগি হবে, এবং বিজেপির জেতাটা এখন পশ্চিমবাংলা মানে উত্তরবাংলার ক্ষেত্রে বলছি যে জেতাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটা নিয়ে নতুন করে ডিসকাশন করার কিছুই নেই। যে বিজেপির কিছুই নেই করে চিৎকার করছে, তাহলে সেই বিজেপিকেই সবাই মিলে গালাগালি করছে। সিপিএম গালাগালি করছে, কংগ্রেস গালাগালি করছে, এসইউসিআই গালাগালি করছে, তৃণমূল কংগ্রেস গালাগালি করছে, আবার ওরা পরস্পরের মধ্যে গালাগালি করছে। আমরা কাউকে বলছি না, আমরা শুধু একটাই কথা বলছি, রাষ্ট্রের কারণে ভোট দিন বিজেপিকে, নরেন্দ্র মোদীকে ভোট দিন, পদ্মফুলে ভোট দিন। আমাদের ওদের গালাগালি করার কোনো দরকারই নেই। আমরা শুনলাম বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তের বক্তব্য। মূলত উত্তরবঙ্গের 8টা সিটের 8টা সিটই হচ্ছে পাবেন বলে দাবি করলেন, কিন্তু সেটা সময় বলবে। তার জন্য 23 মে পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। আপাতত আজকে বিদায় নিচ্ছি, কাল আবার কারোর সঙ্গে আপনাদের নিশ্চয়ই দেখা হবে। নমস্কার।